ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে তিনি হয়তো ওয়ান ফাইন মর্নিং ভেনেজুয়েলার মতন পুরো ঘটনাটাকে শেষ করে দেবেন, কিন্তু সেটা তো হলো না। ভেনেজুয়েলা ইরান এক না। প্রথম কথা, ইরান হচ্ছে বিগেস্ট ইসলামিক পাওয়ার, এটা কিন্তু তার জন্য ব্রিক্সের কোনো প্রয়োজনীয়তা নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে ব্রিক্সের মধ্যে কোনো মিলিটারি ট্রানজ্যাকশন নেই যে একে অপরকে সাপোর্ট করবে, এরকম কোনো লজিক্যাল ট্রানজ্যাকশন নেটো ভেটোর মতো নেই। সো ব্রিক্সের কনসেপ্টটা এখানে অতটা আসে না। কিন্তু ইরান নিজে কিন্তু হাইলি 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 ভোলাটাইল মিসাইল পাওয়ার। ইরানের কাছে হাইপারসনিক থেকে শুরু করে মানে ইরান যদি সাইপ্রাস পর্যন্ত অ্যাটাক করতে পারে, সাংঘাতিক মিসাইল পাওয়ার আছে ইরানের কাছে। এবং ইরান যেভাবে টেকনোলজিকে ইউজ করছে, যেভাবে প্রিসিশন ম্যাপিংকে ইউজ করছে, বিভিন্ন রকম টোপোশিটগুলো, টোপোগ্রাফগুলো ধরে 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 টোপো পয়েন্টার ধরে ধরে হিট করছে, একটা কথা অস্বীকার করা যায় না যে ইরান আইদার টেকনোলজিস্ট হায়ার করেছে অর দে আর গেটিং সাম টেকনোলজিক্যাল সাপোর্ট। দেখুন, পসিবিলিটি অনেক হতে পারে, পসিবিলিটি চাইনিজ পসিবিলিটি আছে, রাশিয়ান পসিবিলিটি আছে, কিন্তু প্রমাণ ছাড়া এইসব কথা বলা উচিত হবে না। এটা ইটস নট রেসপন্সিবল ওয়ে অফ টকিং। আমি এটা কোনো রেসপন্সিবল ছাড়া কথা বলা যায় না। কিন্তু ইরানকে যেই সাপোর্ট করুক, আমি তর্কের খাতিরে ধরে দিচ্ছি ইরান এটা নিজের ক্ষমতায় করছে, সাংঘাতিক প্রিসিশন ফাইট করছে ইরান। এবং ইরান যে কন্টিনিউটিতে যাচ্ছে সেটা কিন্তু একটা সময়ের পরে গিয়ে ক্ষতি করছে ইকোনমিক। ইরান তো দেখুন, একদিন যুদ্ধ হওয়া মানে খুব কম করে 1,500 থেকে 2,000 কোটি টাকার খরচ, খুব কম করে আপনাকে আমি বলি। এই যে ক্ষতিটা হচ্ছে, কেউ যদি বলে 1,500-2,000 কোটি টাকা খরচ কোনো রাষ্ট্রের জন্য কোনো ব্যাপার না, মিথ্যে কথা বলছে, অ্যাবসলিউট মিথ্যে কথা বলছে, সেটা যত বড়ই রাষ্ট্র হোক না কেন। আমি যদি 1,500-2,000 কোটি টাকা খরচা করি, আপনি একদম ব্যবসায়ীর মতো করে ভাবুন, ইকোনমিক্স অফ ওয়ারটা। আমি যদি 1,500 কোটি টাকা আমার রাষ্ট্রের খরচা করলাম, ধরুন রাখুন একটা বাজেট, পার ডে খরচা করলাম, আমি সপ্তাহে ধরে নিলাম যে আমি 1,500 কোটি টাকা আমি যদি খরচা করি, আমি আগামী 10 দিনে 15,000 কোটি টাকা খরচা করবো, কারেক্ট? এই 10 দিনে তার মানে এই 15,000 কোটি টাকা খরচা করে আমি যে ক্ষতিটা তৈরি করব, সেই ক্ষতিটা কিন্তু 15 লক্ষ কোটি টাকা হবে। বোঝার চেষ্টা করছি, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ইনভেস্টমেন্ট ইকুয়াল টু রিটার্ন, এই ROI অফ ওয়ার, এটা কিন্তু একটা বড় কনসিডারেশন। এটাকে বুঝতে হবে যে আমি 15,000 কোটি টাকা ইনভেস্ট করছি, কোনো ব্যাপার না, কিন্তু আমি কিন্তু ওই ব্যবসা থেকে 2 লক্ষ কোটি টাকার ক্ষতি করে দিই। কিন্তু এই যে হাইফাতে যে অ্যাটাকটা করেছে ইরান, এখানে তো ভারতের, আপনি বলছেন যে আমি নাম ধরেই বললাম যে আদানির এখানে স্টেক রয়েছে, আমরা সবাই জানি হাইফাতে, তাহলে তো এটা পরোক্ষে গিয়ে ভারতের অর্থনীতিকে আঘাত করে দেওয়া। ইরান কি চাইবে ভারতীয় অর্থনীতিকে দেখুন আঘাত করতে? দেখুন, এখানে ইরান ভারতীয় অর্থনীতি ওইভাবে সবাই তো আর মানে যাকে যাকে অ্যাটাক করছে, অ্যাটাক করার আগে তাদের ডিরেক্টর লিস্ট থেকে অ্যাটাক করছে এরকম নয়। এটা প্রাইমারি টার্গেট ইরান, ইসরায়েল। কিন্তু যে কোনো ওয়ারে সাবজেক্টেড টু মার্কেট রিস্ক থাকে, যে কোনো ওয়ারে। এটা আপনি একটা সামান্য LIC পলিসি করলেও সেখানে লেখা থাকে সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। আর দ্বিতীয় আর একটা জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট এখানে, ভীষণভাবে বোঝা, সেটা হচ্ছে ইরান দেখছে হোয়াট ইজ মাই প্রায়োরিটি টার্গেট। আমি এই প্রায়োরিটি টার্গেটকে হিট করলে ইসরায়েলের প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত করে দেবো ইসরায়েলকে। এইটা হচ্ছে ইরানের কাছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং, এবং এটাকে আজকে অস্বীকার করা যাচ্ছে না। তাই জন্য একদম। এবং আমি যে জায়গাটাতে আলোচনা শুরুতে একেবারে এসেছিলাম, সেটা হচ্ছে রাশিয়া আর ইন্ডিয়া, এই দুজনের স্ট্যান্ড কি। বারবার রাশিয়ার কথাটা উঠে আসছে, তার কারণ হচ্ছে ইরানের ভেতরে রাশিয়ার ইনভেস্টমেন্ট রয়েছে, এবং রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক তো আজকের নয়, স্বাধীনতার আগে থেকে। রাশিয়ার তেল এই মুহূর্তে আবার ভারতে ঢুকছে। কোথাও গিয়ে ভারত আমেরিকার সঙ্গে হওয়া চুক্তিগুলো সেটা কন্টিনিউ করবে কিনা, সেটা নিয়েও একটা রিথিঙ্ক করার ভাবনা সম্ভবত ভারতের ভেতর থেকে আসছে। তাহলে কোথাও গিয়ে কি ভারত আর রাশিয়ার এটা ট্রাম্প কার্ড হয়ে গেল যুদ্ধটা? প্রথম কথা হলো, রাশিয়ার সাথে ভারতের তেলের যে একটা রেস্ট্রিকশন হয়েছিল, এরকম কোনো জিনিসের বাস্তবিক কোনো এক্সিস্টেন্সই নেই। রাশিয়া এবং ভারতের মধ্যে যা তেলে চলছিল সেটাই চলছে, উপরন্তু বেড়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে আমেরিকার একটা শিফট, যেটা আপনারা দেখছেন যে রাশিয়ার থেকে কেন, এটা কিন্তু এইরকমও হতে পারে তো যে ধরুন, আমি বলছি এটা কাকতালীয় ঘটনা, এরকমও হতে পারে তো ধরুন আমেরিকা বুঝতে পারছে যে রাশিয়া ওয়ার ইকোনমিক্সকে সাপোর্ট করছে ইরানের, তার জন্যে রাশিয়াকে কিছুটা ব্যবসা পাইয়ে দিল, কিছুটা ব্যবসা রাশিয়ার ব্যবসার যে মানে একটা রেস্ট্রিকশন মনোভাব দেখানোর চেষ্টা করলো, সেখানে একটু লুজ মনোভাব দেখানো শুরু করলো। কেন মনোভাব? তার মানে সেটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, মনোভাব। কেন? আমেরিকা বুঝতে পারছে যে তারা খুব ব্যাডলি ইকোনমিক হিট হয়ে গেছে,
এবং তার জন্য আমেরিকা চেষ্টা করছে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আরেকটু বেটার রিলেশন রাখার। দেখুন, আমেরিকা কোনো পাওয়ারকে উঠতে দেবে না, এটা সবাই জানে। আমেরিকা কোনো পাওয়ারকে সাথে নিয়ে চলে না, সবাই জানে। আমেরিকা একাই থাকবে আর কেউ থাকবে না, এটা হচ্ছে আমেরিকান মাইন্ডসেট। কিন্তু সেটাকে তো আমি মানতে বাধ্য নই। আমাদের তো অল্টারনেট থিওরি থাকতেই পারে। এই অল্টারনেট থিওরিতে ভারতবর্ষ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তাতে। আজকে আমাদের এখানে সবথেকে চিন্তার বিষয় গতকাল অবধি কী ছিল? আমাদের এখানে গতকাল অবধি কি সব থেকে চিন্তার বিষয় এই ছিল যে আমাদের সাইরেন বাজে কখন কার বাড়িতে মিসাইল পড়বে? না। আমাদের চিন্তার বিষয় ছিল অভিষেক শর্মা রান পাবে কি পাবে, এটা চিন্তার বিষয় ছিল। আমাদের এখানে চিন্তার বিষয় ছিল আমরা হোলি খেলেছি, দোল খেলেছি, তাতে যে রঙগুলো লেগেছে সেগুলো উঠছে কিনা, ঠিকঠাক অফিস যেতে হবে। আমাদের সব থেকে চিন্তার বিষয় ছিল রমজানের সন্ধ্যেবেলা আমরা কি খাবো ইফতার পার্টিতে। সো আমাদের চিন্তা ওয়ার সাইলেন্ট না, তার মানে আমাদের ডিপ্লোমেসি সাকসেসফুল। তার মানে আমাদের ডিপ্লোমেসি সাকসেসফুল আমাদের আওয়ামকে পিসফুলি রাখতে। দ্যাট ইজ দ্য সাকসেস অফ স্ট্র্যাটেজি। আপনার আশেপাশে আপনি তাকিয়ে দেখুন, যতগুলো রাষ্ট্র দেখবেন কোনো না কোনোভাবে কনসিডারেবলি কাইনেটিকে জড়িত। কিন্তু চীন কি এর মধ্যে নাক গলাবে না? কারণ চাবাহার রয়েছে মাঝখানে, চাবাহার বন্দরটাও তো একটা বড় ফ্যাক্টর। পয়েন্টটা হচ্ছে চীনের নাকটা এক্স্যাক্টলি এখন কোন জায়গাটা আছে সেটাও তো জানা, এটাও তো হতে পারে। কারণ চীন যেখানে যেখানে ইনভেস্ট করেছিল, পাকিস্তান সেটাতে ধাক্কা খেয়েছে, বাংলাদেশ অতি সম্প্রতি সেখানেও ধাক্কা খেয়েছে, আফগানিস্তানে কিছুদিন আগে ধাক্কা খেয়েছে, এবার ইরানের সেখানে কি চীন ছেড়ে কথা বলবে? সেখানে চীনকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হলো চীনের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট যে থিওরিটা ছিল সেখান থেকে কি সরে আসবে? চীনকে এখন সিন্ডিকেটিভ ইনভেস্টমেন্টে ঢুকবে, নাকি চীন এখানে দাঁড়িয়ে এটা ভাববে যে আমার ইনভেস্টমেন্ট যারা, কারণ আমি এই কথাটা বললাম কারণ চীনের শেয়ার মার্কেটে মারাত্মক ধস, এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে চীনের শেয়ার মার্কেট গত কোভিডের পর থেকে এতটা ক্র্যাশ করেনি। তাহলে তাদেরকে বুঝতে হবে তাহলে কোন কোন দেশের সাথে মিলিয়ে চললে বেটার থাকে, কোন কোন জায়গা থেকে একটু পিছিয়ে গেলে সেই দেশের সাথে সম্পর্ক একটু বেটার হয়, এগুলো বুঝতে হবে। চীনকেও বুঝতে হবে কোথাও গিয়ে দাঁড়িয়ে যে সব যুদ্ধ মিসাইল ঠিক করে দেয় না, কিছু যুদ্ধ টেবিলেও লড়া যায়। তো যারা টেবিল এক্সপার্টস তাদের সাথে বসতে হবে, এবার নেগোসিয়েশন শুরু করতে হবে, সেভ করতে হবে নিজেকে। সবসময় তো গলা চড়িয়ে কথা বলাই সলিউশন হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি চীন সফরে যাবেন একটা কথা আমরা শুনেছিলাম, যদিও এই যুদ্ধের আবহের মধ্যে তিনি আর যাবেন কিনা সেই বিষয়টা সম্পর্কে আমরা নতুন করে আর কিছু তেমনভাবে জানানো হয়নি, ট্রাম্পের তরফ থেকেও জানানো হয়নি বা ইউএসের তরফ থেকেও কিছু জানানো হয়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে চীন কি তাহলে এই যুদ্ধের আবহে কোথাও গিয়ে একটু আমেরিকার সাথে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছে? না, সেটা এই ভুলটা চীন করবে না, আর এই ভুলটা চীন করবে না। তার কারণটা হচ্ছে চীন আমেরিকা চীনের ইনভেস্টমেন্টে যে ক্ষতিগুলো করে দিয়েছে সেই ক্ষতিগুলো কিন্তু চীন এবার রিকভার করার চেষ্টা করবে। যদি রিকভার না করতে পারে তাহলে কিন্তু চীনের